নিয়ম রক্ষার ম্যাচে কিছুক্ষণ পর জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শুরুতে থাকছেন না মেসি, ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ, বিদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। পাল্টাপাল্টি মামলার গ্যাঁড়াকলে শিক্ষা ব্যবস্থা, চেয়ার শূন্য প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষক পদ, ভারমুক্ত হচ্ছেন না ভারপ্রাপ্তরা, সমাধানে বেঞ্চ গঠনের দাবি। ময়মনসিংহের পাগলা থানার 8 ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা নাম পরিবর্তনে তীব্র ক্ষোভ, গণশুনানি ছাড়া প্রস্তাব পাঠানোর অভিযোগ, পুরনোটি বহাল রাখার দাবি। এবং ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বাড়ছেই, 1430টি মরদেহ উদ্ধার, নিখোঁজ অর্ধলক্ষ, 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইংল্যান্ড। হ্যারি কেইনের রেকর্ডের রাতে পানামাকে 2-0 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। আর এই ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরারের তকমা নিজের করে নিয়েছেন কেইন। অন্যদিকে গ্রুপের অপর ম্যাচে ঘানাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া, হেরেও বেস্ট থার্ড হয়ে পরবর্তী রাউন্ডে ঘানা। নকআউট পর্বের ভিন্ন সব সমীকরণ নিয়ে মাঠে নামে এল গ্রুপের 3 দল। আর আগে থেকেই ছিটকে পড়া পানামার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল শুধু নিয়ম রক্ষার, যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নিশ্চিতের লক্ষ্যে থাকা ইংল্যান্ড। তবে নিউ জার্সির স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে থ্রি লায়নদের কঠিন পরীক্ষা নেয় পানামা। শুরুতে ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা। ফার্স্ট হাফে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়ে লাতিন আমেরিকার দেশটি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। 62 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন জুড বেলিংহাম। বুকায়ো সাকার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। লিড দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি ইংলিশরা। 5 মিনিট পরেই গোলের দেখা পান থ্রি লায়ন্স অধিনায়ক হ্যারি কেইন। এবার অ্যাসিস্টের খাতায় নাম লেখান জুড বেলিংহাম। আর গোল করেই হ্যারি কেইন বনে যান বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরার। ম্যাচের শেষের দিকে পানামা 1 গোল পরিশোধ করলেও তা বাতিল হয় অফসাইডে। 2-0 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে থমাস টুকেলের শিষ্যরা। গ্রুপের অন্য ম্যাচে কঠিন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামে ক্রোয়েশিয়া। সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করতে হলে লুকা মদ্রিচদের হারাতে হবে ঘানাকে। ম্যাচের শুরু থেকে আফ্রিকার দলটাকে চাপে রাখে ক্রোয়েটরা। 17 মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ তৈরি হয় ক্রোয়েশিয়ার সামনে। নিকোলাস ব্লাসিচের শট বার ঘেঁষে গেলে হতাশায় পুড়তে হয় ক্রোয়েট সমর্থকদের। তবে গোল পেতে বেশি সময় লাগেনি ক্রোয়েশিয়ার। 31 মিনিটে পিটার সুইচেচের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণ চালায় ঘানা, তবে এক লুকা মদ্রিচই ভেস্তে দেন ব্ল্যাক স্টারদের সব আক্রমণ। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। গ্রুপ রানার্স আপ হতে মরিয়া ঘানা দ্বিতীয়ার্ধেও চালায় আক্রমণ। 73 মিনিটে ম্যাচের সমতায় ফেরান লাক্সেন। ফ্রিকিক থেকে ক্রোয়েট ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার। ম্যাচের সেই সমতার স্থায়িত্ব ছিল মাত্র মিনিট 10। 83 মিনিটে অভিজ্ঞ লুকা মদ্রিচের কর্নার থেকে ক্রোয়েটদের আবারও চালকের আসনে বসান নিকোলা ব্লাসিচ। সেই গোলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। এ জয় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া। অন্যদিকে হেরেও বেস্ট থার্ড হয়ে নকআউট নিশ্চিত করেছে ঘানাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মানিক। সরাসরি চলে যাব তার কাছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। চলছে কলম্বিয়া বনাম পর্তুগালের খেলা। সেটি দেখার জন্য টান টান উত্তেজনা নিয়ে এখানে জড়ো হয়েছেন পর্তুগালের সমর্থকরা। তার বিপরীত চিত্র আছে, আমরা এখানে আর্জেন্টিন সমর্থকদেরও দেখতে পাচ্ছি, যারা 8টায় শুরু হতে যাওয়া আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানে পর্তুগাল এবং কলম্বিয়ার খেলার মাঝখানে চলছে টান টান উত্তেজনা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এই
টিএসসি চত্বরেও চিৎকার এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন দুই দলের সমর্থকরা। অর্থাৎ পর্তুগাল যখন আক্রমণে যাচ্ছে তখন পর্তুগাল অর্থাৎ রোনালদো ফ্যানরা যেমন উচ্ছ্বসিত হচ্ছেন, তার বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিপরীত চিত্রটা হচ্ছে এইরকম যে যখনই কলম্বিয়া আক্রমণে যাচ্ছে তখনই খুশি হচ্ছেন আর্জেন্টাইন সমর্থকরা। এই চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর্জেন্টাইন সমর্থকদের একটা বড় অংশ আমরা এখানে দেখতে পেয়েছি এবং ধীরে ধীরে এই টিএসসি চত্বরে এসে নানান জায়গা থেকে নানান প্রান্ত থেকে এসে আর্জেন্টাইন ভক্তরা জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি যে 8টায় শুরু হতে যাওয়া যে ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে এখনই তাদের মধ্যে সেই আগ্রহ তৈরি হয়েছে এবং নানান জায়গা থেকে তারা সেই জায়গাটায় এসে টিএসসির এই চত্বরটায় এসে অপেক্ষা করা শুরু করেছেন এবং সবার হাতে আমরা দেখতে পেয়েছি কারো কারো গায়ে জার্সি এবং কারো কারো গায়ে পতাকা। সেই আগ্রহ নিয়ে প্রায় 2 ঘন্টা আগে থেকেই এই টিএসসির চত্বরে এসে আর্জেন্টাইন সমর্থকরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের বরণ করে নিতে এখানকার যে দোকানগুলো আছে, পতাকা যারা বিক্রি করছেন, যারা জার্সি বিক্রি করছেন, তারাও সেই ঢালি নিয়ে সাজিয়ে আছে এখানে পতাকা এবং জার্সি নিয়ে। বিশেষ করে আর্জেন্টাইন পতাকা এবং আর্জেন্টাইন জার্সির একটা আধিক্য আমরা দেখতে পেয়েছি এবং খেলা যেহেতু সকাল 8টায়, তাই ধারণা করা হচ্ছে এখানে দর্শক উপস্থিতি অনেক বাড়বে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে টিএসসির এই কেন্দ্রে এসে উপস্থিত হবেন। টিএসসির এই জায়গাটা বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখার একটা অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে এবং প্রতিটি ম্যাচে আমরা অসংখ্য সমর্থককে এখানে ভিড় করতে দেখে আসছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু তারপরও যারা ফুটবল ভক্ত রয়েছেন তাদেরকে আসলে আটকানো যায় না। তারা আসলে খেলার টানে, ফুটবলের টানে এখানে চলে আসেন। ফুটবল বাংলাদেশের মানুষের মননে মগজে এতটাই আন্দোলন তৈরি করেছে, এতটাই প্রভাবিত করেছে, তারা ঘুম, নিদ্রা কিংবা অন্যান্য কাজ ফেলে এই জায়গাটায় এসে উপস্থিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্র, আমরা যেটাকে টিএসসি বলছি, এই টিএসসি যেন ফুটবলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার, তাই স্কোয়াডে আসছে অন্তত 7টি পরিবর্তন। তারপরও জয়ের লক্ষ্য স্ক্যালনি বাহিনীর। অন্যদিকে বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে গেলেও জর্ডান অপেক্ষায় চমকের। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। একেবারে নির্ভার টিম আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়েছে নকআউট পর্ব, তাই স্ক্যালোনি ম্যাচটাকে নিয়েছেন সাইড বেঞ্চ পরীক্ষার মঞ্চ হিসেবে। অন্তত 7 ফুটবলারের এই ম্যাচটি হতে পারে বিশ্বকাপ অভিষেক। সেন্টার ব্যাকে ওতামেন্ডিকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন সেনেসি। লেফট ও রাইট ব্যাক দুই পজিশনে আসছে পরিবর্তন। মিডফিল্ড ও অ্যাটাকিং এও দেখা যাবে নতুন মুখ। এমনকি শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসিও। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব। আমার বিশ্বাস তারা ভালো করবে। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ হেরে মিশন শেষ করেছে জর্ডান। আর্জেন্টিনা ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার, তাই কোনো চাপ না নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিতে মরিয়া বিশ্বকাপের নবাগত দেশটি। এটা ঠিক, আমাদের বিশ্বকাপ শেষ, তবে মিশন এখনো শেষ হয়নি। আমরা যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারি বিষয়টা দারুণ হবে, তবে কাজটা সহজ হবে না। আমাদের চেষ্টার কমতি থাকবে না। এর আগে কখনোই আর্জেন্টিনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই জর্ডানের। এই ইতিহাসের সর্বপ্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 18 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি এবং এইখানেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে আর্জেন্টিনা। যদিও এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার, তবে ভক্তদের মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা বদলি হিসেবে হলেও জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন তিনি। AT&T স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। লিওনেল মেসিকে বেঞ্চে রেখে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুরুর একাদশে নয়, বদলি হিসেবে নামবেন এলেন টেন, জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি।
জর্ডানের ডিফেন্সিভ অ্যাপ্রোচের কথা মাথায় রেখে সাজাচ্ছেন গেম প্ল্যান। ডালাস থেকে এসএম ইকবালের আরও একটি রিপোর্ট। দাঁড়িয়ে আছি এটিএনটি স্টেডিয়ামের যে অফিসিয়াল প্রেস কনফারেন্স রুম, সেই প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে গেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্ক্যালোনি। স্ক্যালোনির এই সংবাদ সম্মেলনটা নানা কারণেই আজকে বিশেষ হয়ে আছে, কেননা এই সংবাদ সম্মেলনে তিনি প্রথমবারের মতো তার যে একাদশ সেটা তিনি ডিসক্লোজ করেছেন। আমরা যেমনটা দেখি লিওনেল স্ক্যালোনি সাধারণত তার স্কোয়াড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন না, তবে আজ তিনি বেশ ফুরফুরে মেজাজে এসেছিলেন এবং এখান থেকে তিনি তার স্কোয়াড সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। সবার আগে বলতে হয় লিওনেল মেসির কথা। গেল কয়েকদিন ধরেই গুঞ্জন লিওনেল মেসি এই ম্যাচটাতে অর্থাৎ জর্ডানের বিপক্ষে খেলছেন কিনা, কেননা আর্জেন্টিনার রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে গিয়েছে। তবে স্ক্যালোনি স্পষ্ট করে দিয়েছেন যে লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব, আমার বিশ্বাস তারা ভালো করবে। জর্ডান আমরা যেটা জানি সাধারণত অনেকটা ডিফেন্সিভ মোডে খেলে থাকে। স্ক্যালোনিও সংবাদ সম্মেলনে তাই বলেছেন। অন্তত 5 জন ডিফেন্ডার জর্ডানের এই ম্যাচে খেলতে পারেন, সেটা মাথায় রেখে লিওনেল স্ক্যালোনি স্কোয়াড সাজাবেন। তবে তিনি আভাস দিয়েছেন অন্তত 6 থেকে 7 জন ফুটবলারের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের অভিষেক হতে পারে। জর্ডান অনেক ডিফেন্সিভ খেলে, রক্ষণে ওরা 5 ডিফেন্ডার রেখে একাদশ সাজায়। এটা আমাদের ফরওয়ার্ডের চ্যালেঞ্জে ফেলবে, তবে আমরাও এটা মাথায় রেখেই কৌশল সাজাবো। শুধু একাদশ সম্পর্কে নয়, লিওনেল স্ক্যালোনি তার স্ট্র্যাটেজি কি হবে সেটি নিয়েও কথা বলেছেন সংবাদ সম্মেলনে। তবে এটা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করলেও তিনি তার দায়িত্ব ভুলে যাচ্ছেন না। অর্থাৎ জয়ের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রেখেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এটিএনটি স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে। দেশের স্বার্থ রক্ষা করেই চীন ও মালয়েশিয়া সফরে সবকিছু হয়েছে। সফরের সাফল্য দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব কণ্ঠ ভোটে পাস হয়। এ সময় স্বচ্ছতা নিশ্চিতে বিদেশের সঙ্গে করা চুক্তি সংসদকে অবহিত করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। মালয়েশিয়া ও চীনে 6 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরের দিনই বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়া ও মোনাজাত শেষে যোগ দেন সংসদের বাজেট অধিবেশনে। বিরোধী দলীয় নেতা উনিও জনগণের জন্য রাষ্ট্রীয় সফরে সমর্থন দেয় ধন্যবাদ জানান বিরোধী দলকে। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই দুই দেশের সঙ্গে সমঝোতা ও চুক্তি হয়েছে। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মানুষকে। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে মাইল ফলক বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে। রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছে। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো জেটে হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। পরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সংসদে সর্বসম্মতিতে পাশ হয়। স্থানীয় সরকার মন্ত্রী সংসদে উত্থাপন করেছেন, সেটি সংসদে এই ধন্যবাদ প্রস্তাব হিসাবে সংসদে উত্থাপিত হলো। সরকারের ইতিবাচক বিষয়ে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বিদেশের সঙ্গে করা সমঝোতা ও চুক্তি সংসদে তুলে ধরার আহ্বান জানান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন
তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এই সফরের মাধ্যমে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুনত্ব ছাড়াও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সংহত হবে বলে উল্লেখ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্ক এখন সর্বোচ্চ ধাপে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, স্থলপথে সরাসরি বাণিজ্য সম্প্রসারণে মিয়ানমার দিয়ে করিডোরের প্রস্তাব এখনও বিবেচনাধীন। তিস্তা প্রকল্পের সহায়তায় সম্ভাব্যতা যাচাই করছে দুদেশ। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ও মালয়েশিয়া কাজ করবে। ভূরাজনীতির অনেক অঙ্ক মিলিয়ে ২১ জুন মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে হয় চুক্তি ও সমঝোতা স্মারক সই। সেখান থেকে যান নয়া বিশ্ব শক্তিধর দেশ চীনে। বেইজিং ও দালিয়ানে ৪ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরের অর্জন তুলে ধরতে শনিবার ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় জানানো হয়, এই অঞ্চলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিবহন ব্যয় কমিয়ে আনতে কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি স্থল পথের যোগাযোগ স্থাপনে একটি করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। তবে এ বিষয়টি এখনো বিবেচনাধীন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কুনমিং থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টিমোডাল পরিবহন সংযোগ এবং চীন কর্তৃক প্রস্তাবিত চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন। সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশ কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত সহযোগিতা জোরদারের পাশাপাশি সংকট সমাধানে মধ্যস্থতার ভূমিকায় থাকবে চীন। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ করছে দুই দেশ। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। একই সঙ্গে ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের সদস্য পদের বিষয়ে চীনের সমর্থনের আশ্বাস পাওয়া গেছে। Communist Party of China wanted to forge a formal partnership. The partnership in this MOU, the MOU entails strengthening party-to-party visits. বিডা চেয়ারম্যান বলেন, মোংলা ও চট্টগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। 18 মাসের মধ্যে ওনারা কিভাবে প্রথম ফ্যাক্টরিটা ওখানে সেট আপ করতে পারেন, তো সেই চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন। ওনারা বলছেন যে আগামী মাসে ওনারা জোন ডেভেলপমেন্টের জন্য গ্রাউন্ড ব্রেকিং করবেন। সফরে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশের আঞ্চলিক সংযোগ, বিদেশি বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চীন মিয়ানমার করিডোরে যুক্ত হলে 24 ঘন্টায় বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে, ফলে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, ভারতীয় হাইকমিশনারের মন্ত্রীর মর্যাদা বাংলাদেশের জন্য রাজনৈতিক চাপ নয়, সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীনে প্রথম রাষ্ট্রীয় সফর মনোযোগ আকর্ষণ করেছে সব মহলেই। বিগত সরকারের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে দেশ দুটিতে প্রধানমন্ত্রীর সফর মূলত শ্রমবাজার ও বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি করেছে। শনিবার দুপুরে সিলেটে আইনজীবী সমিতির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকার প্রধানের প্রথম বিদেশ সফর নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, চীনা বিনিয়োগ আকর্ষণে 800 একরের শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে। মায়ানমার হয়ে যদি একটি ট্রাক চীনের দিকে যায়, এই রাস্তাটি যদি উন্মুক্ত থাকে, বাংলাদেশ ভূখণ্ড থেকে চাইনিজ ভূখণ্ডে পৌঁছাতে পারে 24 ঘন্টায়। তো 24 ঘন্টায় যদি আমরা চীন পণ্য পৌঁছাতে পারি অথবা চীন আমাদের কাছে পণ্য পৌঁছাতে পারে, তাহলে দ্বিপক্ষীয় বাণিজ্য কি পরিমাণ গতি লাভ করবে, এটা তো সবাই বুঝতে পারে।
এদিকে রাজধানীর মিরপুরে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রীর মর্যাদা দেয়া বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশটির ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান। সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। উনি একজন পলিটিক্যাল মানুষ, উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সো আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আমাদের যে অনিষ্পন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিক হবেন এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান ডাক্তার জাহেদুর রহমান। প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে, এই বার্তাটা স্পষ্ট হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে 15 দফা যৌথ ঘোষণা ঢাকা বেইজিং সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন কূটনীতিক ও বিশ্লেষকরা। তাদের মতে সফরে শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে ভূরাজনীতির অঙ্ক মিলিয়ে পররাষ্ট্রনীতির ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। হাসান ওয়ালির প্রতিবেদন। 5 দিনের চীন সফরে পররাষ্ট্রনীতির নতুন যাত্রায় বাংলাদেশ। চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে যুক্ত হয়েছে নতুন সমঝোতা চুক্তি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে চীনের গ্লোবাল ইনিশিয়েটিভসে সম্মতি জানানো। বর্তমান বৈশ্বিক ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলা এবং একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক 4 উদ্যোগের ঘোষণা দেয় চীন। এই উদ্যোগগুলোর মাধ্যমে উন্নয়নশীল বিশ্বকে পাশে নিয়ে শক্তি সঞ্চয় করাই লক্ষ্য চীনের, যাতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানালো বাংলাদেশ। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগেও সম্মতি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন এর মধ্য দিয়ে লাভবান হবে বাংলাদেশ। 30 সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম হবে। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের কথা যদি আমরা সত্যি ভেবে থাকি, আমি মনে করি এর মধ্যে আমাদের আসলে ফায়দা আছে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভটার সুবিধা হলো এটাই, খুব সুনির্দিষ্ট এমন সমস্ত প্রকল্প এখানে ফিন্যান্স করা হয় যে প্রকল্পগুলো সাস্টেনেবল ইন নেচার, এবং যেটা হলো যে এই যে জাতিসংঘের যে এসডিজি যেটি আছে যে 2030-এর মধ্যে আমাদের অর্জন করার কথা, তার সাথে ইন অ্যালাইনমেন্ট উইথ দ্যাট এগুলো করা হয়েছে। দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য অন্য দেশের উপর নির্ভর না হওয়ার পরিবর্তে শক্তি অর্জন করার তাগিদ সাবেক এই রাষ্ট্রদূতের। তার মতে নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পররাষ্ট্রনীতি ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। নিজেকে স্ট্রেনথেন করতে হলে আমাকে ভেতর থেকে স্ট্রেনথেন করতে হবে। অবশ্যই আমাদের লক্ষণ থাকবে যে আমাদের নিজেদের স্বার্থে আমরা কিভাবে এই সম্পর্কগুলো বাড়িয়ে যাব। উই হ্যাভ টু ব্যালেন্স কোনটা কিভাবে করব যে ওয়ান ডাজ নট নেগেটিভলি ইম্প্যাক্ট অন দি আদার। আমাদের জন্য সবসময় উই উইল অলওয়েজ বি চ্যালেঞ্জড, যেহেতু উই আর এ স্মল নেশন। প্রধানমন্ত্রীর সফরকালে উন্নয়ন, মানব সম্পদ সহযোগিতা, কৃষি, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং মিডিয়া সহযোগিতা সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস এসেছে চীনের পক্ষ থেকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 2 বছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। 2-1 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, এবার মালয়েশিয়া নয়, রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। সিন্ডিকেট, দুর্নীতি এড়াতে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ এজেন্সির। আর স্বচ্ছতা নিশ্চিত না হলে ফের জনশক্তি রফতানিতে ধাক্কা আসতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষক। সাইফুল ইসলামের রিপোর্ট। মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। বরাবরই আলোচনার সামনে অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ। 2008 সালে বন্ধের পর চালু হয় 2016-তে। দুর্নীতির অভিযোগে ফের 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটি। 2021 সালের 18 ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগে যায় 3 বছর। 2022 সালের আগস্টে শুরু হয় কর্মী যাওয়া। 2024-এর 1 জুন আবারও বাংলাদেশিদের জন্য বন্ধ হয় দেশটির শ্রমবাজার। এরপর শুরু হয় 2 দেশের আলোচনার টেবিলে নানা শর্ত শিথিলের দর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়।
দুই দেশের সরকারের মধ্যস্থতায় আইনি জটিলতা শেষে শ্রমিকদের জন্য দ্রুতই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছে বায়রা। দুই সরকার আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে, যে পদ্ধতি ঠিক করবে, ডেফিনেটলি আমরা সেই পদ্ধতিতেই আমরা লোক পাঠাতে চাই। আমরা চাই যে দ্রুত গতিতে লোক যায়। সিন্ডিকেট, দুর্নীতির মতো নানা বিতর্কিত বিষয় এড়াতে এজেন্সি ও সরকারকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে বলে মনে করেন জনশক্তি রফতানিকারকরা। সরকার রিক্রুটিং এজেন্ট এবং সেক্টরের প্রতি ইতিবাচক একটা ভূমিকা নেবে। আমরা সম্মান স্বীকৃতি পাব, তবেই তো আমরা উৎসাহিত হব। আমরা গভর্নমেন্টের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। তাদের যে মিনিমাম চাকরি দিবে বলেছে, আমরা জনশক্তি রপ্তানি করে তার একটা বিরাট অংশ সেখানে কাউন্ট হতে পারে। আশার পালে যখন হাওয়া লাগছে তখন অর্থনীতিবিদরা সতর্ক করছেন, কর্মী পাঠানোর প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভেস্তে যেতে পারে আগামী 5 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে দেয়া সরকারের নির্বাচনী ইস্তেহার। সরকার যদি প্রতিশ্রুতিবদ্ধ হয় যে এমন একটা সিস্টেম চালু করবে ফলে শ্রমিকের অভিবাসন খরচ কমে আসবে, এটা কিন্তু সরকারের হাতে আমি মনে করি। এমন সম্ভাবনা শঙ্কার মধ্যেই সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান 1 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আশার কথা, যেখানে কর্মী যাবে বিনা খরচে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং করে 2-1 মাসের মধ্যে সমাধানে পৌঁছানো যায়, তাহলে তো 2-1 মাসের এটা ওপেন হয়ে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান এবার মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। মালয়েশিয়ান কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ থেকে লোক যাওয়ার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে, সিন্ডিকেট, সেই দায়টা তো আমাদের উপরে আসে। তো আমরা এই চুক্তির এই ধারাটাকে সংশোধন করার জন্য জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে বলা হয়েছে এবং এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে 0 কস্টে আপনার যেন লোক যেতে পারে। 2024 সালে মালয়েশিয়ায় যেতে না পারা 7,873 জন কর্মীকে পাঠানোর জন্য সরকারি সংস্থা বয়োসেলকে দায়িত্ব দেওয়া হলে এখন পর্যন্ত প্রায় 3,000 যেতে পেরেছেন। বাকিদের ব্যাপারেও আলাদা সিদ্ধান্ত নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব দেশের তৈরি পোশাক খাতে 4 মাসে ইউরোপের রপ্তানি কমেছে 19% বেশি। নিম্নমুখী দাম ও বাজার ধরে রেখেছে চীন। শিক্ষক পদ নিয়ে মামলা পাল্টা মামলায় থমকে আছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। মামলা জটে আটকা সরাসরি প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষকের পদের নিয়োগ। আদালতে সুরাহা না হওয়ায় ভারমুক্ত হচ্ছেন না ভারপ্রাপ্তরাও। সমস্যার সমাধানে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাউসির। একই ইঙ্গিত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলেরও। সুমন সরকারের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। শিক্ষার্থী আছে, তবে নেই প্রধান শিক্ষক। একটি নয়, ঢাকার কোতোয়ালি থানার 32টি প্রাথমিক বিদ্যালয়ের 20টিরই চিত্র অনেকটা একই। শুধু প্রধান শিক্ষক নয়, শূন্য আছে সহকারী শিক্ষক পদও। দেশের প্রায় 34,000 প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। বছরের পর বছর সহকারী শিক্ষকরাই সামলাচ্ছেন ভারপ্রাপ্তের দায়িত্ব। কৃষ্ণকান্ত বারই 25 বছরে পদোন্নতি না পেলেও বেড়েছে দায়িত্ব। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ বইতে বইতে নিজেই এখন ভারাক্রান্ত। বিদ্যালয়ের সব সামলেও মিলছে না প্রধান শিক্ষকের সম্মানটুকু। অনেক বড় কষ্ট একটা, যে আমি এত বছর চাকরি করলাম, আমার কোনো পদোন্নতি হলো না। অনেক টিচার আমাদের কাছ থেকে চলে গেছে, তাদের পদোন্নতি পাওয়ার উপযুক্ত ছিল, তাদের যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, সব কিছু ছিল, কিন্তু তারা পায়নি। এমন তিক্ত অভিজ্ঞতা বেশিরভাগ স্কুল শিক্ষকের। আমার আগে যারা সিনিয়র, তাদের একটা লিস্ট হয়ে আছে, কিন্তু তাদেরই পদোন্নতি হচ্ছে না। তো সেখানে তো আমি আশা করতেই পাচ্ছি না। এত বছর ধরেন কষ্ট করছি আমরা সহকারী শিক্ষক হিসাবে, তো আমরা তো চাইবো যে আমাদের একটা পদোন্নতি হোক। এক মামলাকে কেন্দ্র করে 2019 সালের পর থেকে থমকে আছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, যে কারণে দেশের অর্ধেক প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। প্রাথমিকের মতো এমনই মামলার জালে আক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও। নিয়োগ, পদোন্নতি, এমপিওকরণ, জাল সনদ সহ 25 থেকে 30 ধরনের বিষয়ে মামলা হচ্ছে নিয়মিত, যার সংখ্যা 5,000-এরও বেশি। রাজধানীর উত্তরার এই স্কুলটির চিত্রই দেখা যাক। প্রধান শিক্ষক পদে বৈধ অবৈধ জটিলতায় 4 বছর ধরে চেয়ার শূন্য। নিয়োগ অবৈধ প্রমাণ হওয়ায় ঝুলে আছে 16 জন শিক্ষকের ভাগ্য। অন্যদিকে মামলার কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না নতুন কোনো প্রধান শিক্ষক।
এই মামলা থাকা উচিত না, এটা সুরা হওয়া উচিত অবশ্যই, কারণ আমরা চাই না এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বারবার পরিবর্তন হবে। হাজারো মামলার কারণে থমকে আছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। দ্রুত এই সমস্যার সমাধানে হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানালেন, মামলার জট নিরসনের জন্য আলাদা বেঞ্চ গঠনের চিন্তা করছে সরকার। শিক্ষায় যেহেতু অনেক মামলা চলমান রয়েছে, তার জন্য যদি একটি স্পেশাল কোর্ট বা আদালত বসানো যায় এবং মামলাগুলোকে যদি অ্যানালগাস মামলা হিসেবে পরিচালনা করা যায়, তাহলে আমার মনে হয় এই মামলাগুলো দ্রুতই আমরা নিষ্পত্তি করতে পারবো। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। একটি বা দুটি বেঞ্চকে উনি স্পেসিফিক্যালি এই শিক্ষা মন্ত্রণালয়ের বা এগুলোর দায়িত্ব দিবেন, যারা তাড়াতাড়ি শেষ করবে। কারণ মামলাগুলো যদি দেখি আমরা মিলিয়ে 5-6টার ক্যাটাগরিতে এতগুলো মামলা, সো ওই একটা ডিসাইড হয়ে গেলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিসিশন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সকল মামলা অধিকাংশই হয়রানিমূলক, যার পেছনে শিক্ষকদের রাজনীতি ও অভ্যন্তরীণ কোন্দল দায়ী। আমার পদোন্নতি হয় নাই বা আমি প্রধান শিক্ষক হতে পারছি না, অন্যকে আমি হতে দেব না। ফাঁকা থাকলে দুই পক্ষেরই সুবিধা, দুই পক্ষই ওই প্রতিষ্ঠানের নানা সুবিধাগুলো এক ধরনের নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং মামলার সংখ্যা যে বেড়ে গেল, শিক্ষা ব্যবস্থা পরিচালনায় যারা আছেন তাদেরও এখানে যথেষ্ট দায় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে মামলার সংখ্যা 10,000-এর বেশি, যার অধিকাংশই হয়েছে 5 আগস্টের পট পরিবর্তনের পর। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করা জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যের নেতারা। ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে তারা জনগণের সংস্কারের অভিপ্রায় নস্যাতের চেষ্টাকে আত্মঘাতী বলে মন্তব্য করেন। বলেন, গণভোটের রায় বাস্তবায়িত না হলে আরেকটি বিপ্লব অনিবার্য। রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার পর ময়মনসিংহে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। শনিবার নির্ধারিত সময়ের আগেই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল, স্লোগান নিয়ে সমাবেশস্থল নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি যদি জনগণের সংস্কারের অভিপ্রায়কে নস্যাতের চেষ্টা করে, তাহলে সেটি হবে তাদের জন্য আত্মঘাতী। আর গণভোটের রায় বাস্তবায়ন না করাকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন, তা নিয়ে তিনি আর কোথাও কোনো মুখ খুললেন না। এদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে দিনে দুপুরে প্রতারণা করে তারা সরকার চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তোলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিতে জনগণ ভোট দেয়নি। গণভোটের রায় বিএনপিকে মানতেই হবে। আপনার ওই 50% ভোট ডেলিগেটেড পাওয়ার হচ্ছে জনগণের ডাইরেক্ট ভোট হচ্ছে গণভোট, হচ্ছে 70% হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, ফলে সংখ্যাগরিষ্ঠের এই গণভোটের রায় আপনাকে মানতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান 11 দলের নেতারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠন হচ্ছে, বদলে যাবে নাম। স্থানীয় এমপির ডিও লেটারের পর ঐতিহ্যবাহী পাগলা নাম পরিবর্তন করে আদর্শনগর করার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, মতামত ও কোনো গণশুনানি ছাড়াই প্রস্তাব পাঠিয়েছে উপজেলা প্রশাসনও। স্বীকারও করেছেন ইউএনও। 100 বছরের ঐতিহ্যবাহী উপজেলা সদরের নাম পাগলা থানা বহাল রাখার দাবি তাদের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। পীর আউলিয়া পাগল সাধকদের আগমনের কারণে একসময় এই জনপদের পরিচিতি হয় পাগলা নামে। সেই পরিচিতি থেকেই ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরের 8 ইউনিয়ন নিয়ে গড়ে ওঠা থানার নামও হয় পাগলা। বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে এই নাম। পাগলা থানার বিভিন্ন মাজারে প্রতিদিনই জড়ো হন ফকির, আশেক ভক্তরা। আধ্যাত্মিক পরিবেশে মুখর থাকে এলাকা। 8 ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু পাগলাকে উপজেলা করার প্রতিশ্রুতি দেন। আমি কথা দিচ্ছি, আমি বাচ্চু যদি আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হই,
পাগলাকে উপজেলা করবই। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হলেও পরিবর্তন করা হচ্ছে বহু বছরের পরিচিত পাগলা নামটি। প্রস্তাবিত উপজেলার নাম রাখা হয়েছে আদর্শনগর। একই সঙ্গে বদলে যাবে পাগলা থানার নামও। প্রস্তাবিত উপজেলা সদর করা হবে স্থানীয় সংসদ সদস্যের নিজ এলাকা উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায়। এ বিষয়ে গত 30 মার্চ নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন সংসদ সদস্য। পুরো গফরগাঁয়ের মানুষেরও পাগলা নামটা কারো পছন্দ না, সেটা সরকারের উপর সব লেভেলেই এই নামটা পরিবর্তনের জন্য মাননীয় মন্ত্রী তো নিজেই লিখেছে। পাগলা নামের বিকল্প তবে নাম ও উপজেলার জন্য স্থান পরিবর্তনের নারাজ স্থানীয়রা। প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন। তাদের অভিযোগ, এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে কোনো গণশুনানিও করা হয়নি। আল্লাহর ওলিদের জায়গা পাগলা না, আমরা চাই না এই নাম পাল্টাইতো। আমরা চাই পাগলা নামে উপজেলা থাকবে এবং পাগলার আশেপাশেই উপজেলা ভবন হবে। পাগলা থানার মানুষ কখনো এটা হতে দেব না। আমরা প্রয়োজন হলে আমরা সংসদ ভবন পর্যন্ত আমরা যাব। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথমে দাবি করেন নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয়দের কোনো আপত্তি নেই। আপত্তিও জানায়নি, কোনো প্রকার লিখিত কোনো কিছু আমাদের কাছে কেউ বলেও নেই যে আসলে এটা এই নামে হওয়া উচিত বা এই নামে হওয়া উচিত না। তবে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দেয়া স্মারকলিপির বিষয়ে প্রশ্ন করা হলে অবস্থান বদলান এই কর্মকর্তা। পরে তিনি স্বীকার করেন কোনো গণশুনানি হয়নি। আর জেলা প্রশাসক দাবি করেন স্থানীয় পর্যায়ে গণশুনানির মাধ্যমেই তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়। যেহেতু আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, তো সেক্ষেত্রে গণশুনানি আমাদের আসলে ওটা ফিজিবল হয়নি। নামকরণের বিষয়ে গণশুনানিতে যে ফলাফল সেটা হচ্ছে আদর্শনগর নামেই আমরা উপজেলা থেকে প্রস্তাব পেয়েছি এবং সেভাবেই আমরা প্রস্তাব নিকারে উপস্থাপনের জন্য প্রেরণ করেছি। নতুন উপজেলা গঠনের প্রস্তাবনাটি বর্তমানে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটিতে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ইউরোপের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 4 মাসে রফতানি কমেছে 19% বেশি, যেখানে চীনের প্রায় 5 আর ভিয়েতনামের কমেছে 7%। ইউরোস্ট্যাটের তথ্য বলছে রফতানির পাশাপাশি কমেছে বাংলাদেশি পোশাকের গড় দামও। একের পর এক বৈশ্বিক যুদ্ধাবস্থায় বিশ্বব্যাপী কমছে তৈরি পোশাকের চাহিদা, যার প্রভাব পড়েছে ইউরোপের বাজারেও। 2026 সালের প্রথম 4 মাসে ইউরোপীয় ইউনিয়নের জোটটিতে পোশাক আমদানি কমেছে 10.42%। ইউরোস্টেটের তথ্য বলছে এ সময় জোটটি আমদানি করেছে 27.77 বিলিয়ন ইউরো মূল্যের পোশাক, যা গেল বছরের একই সময় ছিল 31 বিলিয়ন ইউরো। এ সময় পোশাকের গড় মূল্য প্রতি কেজিতে 5.22% কমে নেমেছে 19.44 ইউরোতে, যা আগে ছিল 20.51 ইউরোতে। এ সময় ইউরোপের বাজারে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে 19.33%, যা প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। রফতানি আয় নেমেছে 7.45 বিলিয়ন ইউরো থেকে 6.08 বিলিয়ন ইউরোতে। শুধু এপ্রিল মাসের হিসেবেও রফতানি কমেছে 19.5%। বিজিএমইএ বলছে পরিমাণ হিসেবে টিকে থাকলেও পণ্যের দাম কমে যায়, রফতানি আয় কমে গেছে। বৈশ্বিক যুদ্ধে চাহিদা কমায় পোশাকের গড় একক মূল্য কমেছে 10.45%। ইরান যুদ্ধের জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। আশা করব যে এখন সিন্স ইউএসএ এবং ইরানের ভিতর এক ধরনের সমঝোতা হয়েছে, তো আবার ক্রেতারা কেনা শুরু করবে। কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল কাজে লাগিয়ে ইউরোপীয় বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। রফতানি কমেছে কেবল 4.7%। আর কম পরিমাণে হলেও তুলনামূলক উচ্চ মূল্যে পণ্য রফতানি করে আয় ধরে রাখতে পেরেছে ভিয়েতনাম। রফতানি কমেছে 0.7%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনার তালিকা নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি সহ একই ঘরে একাধিক নাম, তদন্তে কমিটি গঠন, খতিয়ে দেখার আশ্বাস। সূত্রাপুরে তাজিয়া মিছিল থেকে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মোট শনাক্ত 10 জন। পুলিশ জানিয়েছে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে হত্যা করা হয় পরিচ্ছন্নতা কর্মী জাকির হোসেনকে।
ঘটনায় প্রাথমিকভাবে 10 জনকে শনাক্ত করে পুলিশ। তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে জাকিরের সঙ্গে কথা কাটাকাটি হয় কয়েকজনের। এর জেরে হামলা চালানো হয় তার ওপর। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডে ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দারক ছুরি চাকু দিয়ে তাকে আঘাত করে। জাকির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। হত্যার ঘটনায় তার বড় ভাই লালবাগ থানায় একটি মামলা করেছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। পূর্বশত্রুতার জেরে ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ফুলগাজীতে নিজ ঘরে মিলল গৃহবধূর হাত পা বাঁধা লাশ। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র, ফিরলেন লাশ হয়ে। শুক্রবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি যাচ্ছিলেন কলেজ ছাত্র সুমন শেখ। বড়ভাগ গ্রামের উকিল শেখের বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন। শনিবার গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারের হাত পা বাঁধা মরদেহ নিজ ঘরে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে ছাগলনাইয়া উপজেলার নিকুঞ্চা গ্রামে জুবায়ের পারভেজের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটা ঘটছে বলে আমরা অনুমান করছি এবং এই ঘটনায় যারা জড়িত আছে অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আরেকটা ঘটনা ঘটেছে ফুলগাজীতে একজন প্রবাসী স্ত্রী তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে আমাদের পুলিশের টিম, পিবিআই, সিআইডি সহ বিভিন্ন টিম কাজ করছে। অচিরেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। নিহত জুবায়েরের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ইতালির রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী কন্যা সহ নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত ছেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দুজনকে আটক করেছে ইতালি পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে চলছে শোকের মাতম। একই পরিবারে 3 জনকে হারানোর খবরে দিশেহারা স্বজনরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। শনিবার সকাল থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের বাড়িতে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। রোম সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনে। সরকারিভাবে যেমন দ্রুতভাবে এদেশে আমাদের লাশগুলো আমাদের মাঝে আনে। 12 বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে ইতালি পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। এর 5 বছর পর স্ত্রী মমতাজ বেগম আরজু, মেয়ে আরিশা ও ছেলে অয়নকে নিয়ে যান ইতালি। কামালের পরিবার এবং ইতালির প্রতিবেশীর দাবি, স্ত্রী মমতাজের পরকীয়ার প্রেমের জন্যই বলি হতে হলো পুরো পরিবারটিকে। বাবুর ভাইয়ের ওয়াইফের সাথে কোনো একটা ছেলে সেখানকার অবস্থাগত ছেলের সাথে একটা বিষয় ছিল। বাবির সম্বন্ধে বাবুর মেয়ের ওয়াইফের ওর মনে সাদাতের সাথে সম্পর্ক ছিল। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে সাদাতে এই কাম করে ফেলছে আর কি। শুক্রবার রাতে রোমের অরেলিও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন প্রবাসী কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী কন্যা। এই ঘটনায় গুরুতর আহত হয় ছেলে। আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অয়ন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী। সুন্দরবনে গুলিতে দোলাভাই বাহিনীর সদস্য নিহত হয়েছে। আটক করা হয়েছে বাহিনীর প্রধান সহ 2 জনকে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলা বারুদ। কোস্টগার্ড জানায়, সক্রিয় বনদস্যু নির্মূলে অভিযানের নামে কোস্টগার্ড 25 জুন বিকেলে মোংলা, কয়রা ও নলিয়ান বিশেষ অভিযান চালানো হয়। এসব দস্যুদের বহনকারী 2টি নৌকা থামতে বলা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও গুলি ছুড়লে একটি বোটে লাগে এবং অপরটি বোট ডুবে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল এবং শওকতকে আটক করে হাসপাতালে নিলে চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন।
সংবাদ প্রচারের জেরে পটুয়াখালীতে দৈনিক আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনের উপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানান, রাতে স্থানীয় একটি দোকানে বসেছিলেন তিনি। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম ও মেজবার উদ্দিন বিশ্বাস, কলেজ শাখার সাধারণ সম্পাদক বিল্লালের নেতৃত্বে 7 থেকে 8 জন তার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত 21 জুন স্লুইজ এলাকায় তার বোনের বসত বাড়িতে হামলার ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের জেরেই এই হামলা বলে অভিযোগ তার। ঢলে উত্তরের বিভিন্ন নদ নদীতে পানি ওঠানামা করছে, সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমলেও নতুন করে বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। একই সঙ্গে 20টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও তীব্র হয়েছে ভাঙন। প্রতিদিনই নতুন করে ভাঙছে নদ নদীর পাড়। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি উঠানামার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্র নদের 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে গোজালপুরীর চর, কালীর আলগা, বানিয়াপাড়ার হাজারো পরিবার। এছাড়া তিস্তার ভাঙনে রাজারহাটের রামহরি সহ বেশ কিছু স্থানে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বাঁধার একটা ব্যবস্থা না করে তাহলে তো আমরা ওগুলো কিভাবে থাকবো? আমারগুলো তো থাকার কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, পানি বাড়া কমার সঙ্গে ভাঙন তীব্র হলেও প্রতিরোধের তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আর কিছু অবস্থা দিয়া এই জায়গাটা যদি বাঁধিয়ে দিত, উপস্থিত যেটুক জায়গা আছে এইটুক জায়গা তো আমরা থাকিয়া দিন কাটাইতাম। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়া পানি কমতে থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যকঞ্চিপাড়া, বালাসীঘাট রেলগেট, উড়িয়া, তিস্তা নদীর বাংলা বাজার, শখের বাজার, লালচামার ও করতোয়া নদীর প্রায় 20টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ভিটামাটি হারাচ্ছেন নদী পাড়ের মানুষ। ভাঙতে ভাঙতে এখন মেলাখানি ভাঙে গেছে আর বাড়িঘর তো সব সরানো শেষ। আমাদের খালি দরকার প্রয়োজন খালি বস্তা আর বোল্টার, এই জায়গাখান যাতে না ভাঙে। খুব দ্রুত অল্প কিছু যে অবস্থাও যদি ফেলে নদী ভাঙনটা রোধ করা যায় তাহলে এটা আমাদের জন্য একটু উপকার হবে। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন বন্ধে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। টানা বৃষ্টিতে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসের ঝুঁকিতে লাখো মানুষের জীবন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এজন্য সহায়তা বাড়াতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে UNHCR। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা আশ্রয় শিবির। এখানকার 4 নম্বর ক্যাম্পে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শত শত বসতি। পাদদেশ ও ঢাল জুড়ে গড়ে ওঠা বসতিতে বাস করছেন লাখেরও বেশি রোহিঙ্গা। বর্ষার টানা বৃষ্টিতে নরম হয়ে যাচ্ছে পাহাড়ের ঢাল, ধসে পড়ে মাটি। ঝুঁকি কমাতে বালু ভর্তি বস্তা ও ত্রিপল ব্যবহার করা হলেও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না ধস। শুধু এই ক্যাম্প নয়, উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পের মধ্যে অন্তত 8টি ক্যাম্প রয়েছে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে। বর্ষায় টানা ভারী বর্ষণ হলেই বাড়ে তাদের উদ্বেগ। ভাঙি যাবে গই আর ভাড়া নিবে একান সমস্যা, খাঞ্জা বাঁচার গই একান সমস্যা, ডর লাগে ফাঞ্জান আর আছে পাহাড় খাঞ্জা আর বেশি ডর হয়ে খাঞ্জা ভাঙি করে রোড গাড়ির সমস্যা। জ্বর করে আর মিষ্টি নয় আর জ্বর হয়, জ্বর করে এখন যদি খান্দিয়া পারে বাঁয়ে পড়লে আর গার এখন গড় লাগলো বেশি অবস্থা। ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রমে আরও সহায়তা বাড়াতে দাতাদেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সমাধানের একমাত্র পথ হচ্ছে ক্যাম্পগুলো নকশা অনুযায়ী বাড়িঘর নির্মাণ করা। মনে রাখতে হবে, ঝুঁকি মোকাবেলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। যেসব এলাকাগুলো ল্যান্ডস্লাইডের জন্য ঝুঁকিপূর্ণ সেই সব জায়গার প্রতি খেয়াল রাখা, যদি
বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় ওই এলাকার বাসিন্দাদেরকে একটু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। গত ৮ বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৩টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারান ৩০ জনের বেশি রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় জলাবদ্ধতায় বোরো ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে আউশ ধান চাষে মনোযোগী মৌলভীবাজারের কৃষকরা। জেলার হাওর পাড় সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা কৃষি বিভাগের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। চলতি বর্ষায় আবহাওয়া আউশ চাষাবাদের সম্পূর্ণ অনুকূলে থাকায় চাষিরা জমি প্রস্তুত ও হালি চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ফসলের মাঠ জুড়ে ব্যাপক কর্মযজ্ঞ। এবছর আগাম ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ব্যাপকভাবে বড় ফসলের ক্ষতি হয়, যা কাটিয়ে উঠতে আউশ ধান চাষে আগ্রহী হন চাষিরা। কৃষি বিভাগ আউশের আবাদ বাড়াতে চাষিদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার সার বীজ বিতরণ করছে। চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১,৬৮৪ হেক্টর অতিরিক্ত আউশ আবাদ হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন ধরা হয়েছে 2.88 মেট্রিক টন। আমি এই জায়গার মধ্যে আউশ ফলাইছি, আশা করি এবার ফলনে ভালো হইব। আমি আউশ ধানের মেজের মধ্যে যদি উপর আল্লাহ দেয় তো দিল, আমি পাইলাম, আর না হইলে করার কিছু নেই। আলহামদুলিল্লাহ গ্রোথ বালা দেখি আর ধানটা সুন্দরই ওর লাগাইলাম আর কি, আল্লাহ মালিক। কৃষি বিভাগ বলছে বৈরী কোনো পরিবেশের সম্মুখীন না হলে এবছর আউশের ভালো ফলন হবে। প্রণোদনার মাধ্যমে সার বীজ দিয়ে কৃষকদের এই আউশ আবাদের উৎসাহ করতেছে এবং আউশ আবাদটা ভালো হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়তই মাঠে যাচ্ছে, তারা কৃষকদেরকে রোগ পোকামাকড় দমনের সহায়তা দিচ্ছে, আগাছা দমনের সহায়তা দিচ্ছে, যার ফলে কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আবাদ হয়েছে এবং এর দ্বারা আশা করছি অব্যাহত থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৩৮,৫৩০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ধরা হয়েছে ১,১১,১০১ মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। উৎপাদন খরচ বাড়লেও পানের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগ জামালপুরের কৃষকের। প্রতি বিড়ায় দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। লোকসানের সংখ্যা অনেকের। এই অবস্থায় চাষিদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে পান চাষ। লাভবান হওয়ায় এই চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। চাষিরা জানান, চলতি বছর অতিবৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। অনেক এলাকায় পোকামাকড়ের আক্রমণে বরজে দেখা দেয় ফলন বিপর্যয়। তারা বলেন, গত বছর প্রতি বিড়া পান ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। অভিযোগ, কৃষি বিভাগ থেকে মেলে না সহায়তা। বৃষ্টিতে পানের সিড আসে, পচন ধরে। গতবার যে পানটা বেচি আমরা ৭০ টাকা ৮০ টাকা, এটা ৩০ টাকা ২৫ টাকার মধ্যে আসছে। পান বরজে যে রোগবালা এগুলো হইতেছে আপনার, এইগুলোর জন্য আমরা নিজেরা আনুমানিকের উপর সার কীটনাশক প্রয়োগ করতেছি। আমাদের এখানে কোনো কৃষি কর্মকর্তারা ওইভাবে এসে আমাদের দিক নির্দেশনা দিতেছে না। একই সঙ্গে কীটনাশক ও সারের দাম বেড়ে যাওয়ায় পান চাষিদের তৈরি হয়েছে লোকসানের শঙ্কা। কীটনাশকের দাম খুব বাড়তি। টিএসপি সার ১২00-১৪00 টাকা বস্তা ছিল, এখন এবার বছর ২৮00-২৯00 টাকা বস্তা। পান এখন আমাদের যে খরচ হইতেছে, এই খরচটা পোষানো এই শিল্প হয়তো অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই পান আবাদকে জামালপুর সদর উত্তর বাড়ানোর জন্য আমরা আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারগণ এবং উপজেলা লেভেল থেকে কর্মকর্তাগণ যারা আছেন, আমরা নিয়মিত যাই, আমরা পরামর্শ দিই। জামালপুর সদর উপজেলায় ২০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। সময় সংবাদ, জামালপুর। নেত্রকোনায় জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি সহ একই ঘরে রাখা হয়েছে একাধিক নাম। স্থানীয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্তে গঠিত হয়েছে কমিটি। অনিয়ম খতিয়ে দেখার আশ্বাস সংশ্লিষ্টদের। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। চলতি বড় মৌসুমে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনার হাউসসহ প্রায় সব এলাকার ফসলি জমির ধান। কৃষি বিভাগের তথ্য মতে জেলার মোট ১৬,৮৭৭ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৭,৩৬৩ জন কৃষক।
সরকার ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে চালসহ আর্থিক অনুদানের জন্য তালিকা প্রস্তুত করে। এসব তালিকা প্রকাশ হতেই প্রায় সব উপজেলায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও একই ঘরে একাধিক জনের নাম তালিকায় থাকায় কলমাকান্দা উপজেলা প্রশাসনের কাছে জমা পড়েছে অসংখ্য অভিযোগ। তবে স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার বলেছেন, তড়িৎ গতিতে কাজ করতে গিয়ে কিছু ভুল হতে পারে। অফিসার আমার এলাকা, তার যে একটা গোষ্ঠী আছে গ্রুপ রক্তের, এটার মাধ্যমে সবাই পায় তা বন্টন করে নেয়, কিন্তু আমরা যে এলাকাবাসী আছি এটার অবদান 1 কেজি ধান পর্যন্ত 20 পর্যন্ত কেউ পায়নি। এখান থেকে তারা সরে দিলে এমনি 20 গেলে আমরা পাই না, তারাই পায় সবকিছু। স্বজনপ্রীতি করছে নিজের ফ্যামিলিতে 8টি নাম, আর 4টি নাম হচ্ছে শাহিন অফিসারের ফ্যামিলিতে। হয়তো যিনি পান না তিনি এসে বলতেছে যে আমি বেশি ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত কম, সে পায় না। কিন্তু এখন যারা এই তালিকাটা করেছেন, আমি যতটুকু জানি প্রশাসনের উদ্যোগে সেই তালিকাগুলো হয়েছে এবং তারা প্রায় প্রতিটা বাড়িতে বাড়িতে গেছে। অনিয়মের জন্য গণস্বাক্ষর দিয়ে কলমাকান্দার পোগলা ইউনিয়নের ইউনিয়ন কৃষি কর্মকর্তা নূর খান ও শাহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা, যা তদন্তে গঠিত হয়েছে 3 সদস্যের কমিটি। যে প্রাথমিক তালিকাটা আসবে সেখানে আমাদের যাচাই বাছাই করবে এবং সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট আমাদের এমপি মহোদয়ের সাথে পরামর্শ এবং আলোচনা সাপেক্ষে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। এটুকু আমরা চিঠিপত্রে আমি যেটা দেখেছি। এখন এর মধ্যে যদি কিছু হয়ে থাকে সেটা যদি আমার সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে তদন্ত সাপেক্ষে যেটা হবে সেটা ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কিন্তু আমাদের সরাসরি যে আমাদের ডিপার্টমেন্টের যে আমাদের আছে এককভাবে হলে সেগুলো অবশ্যই আমরা নিজেরাই আমরা তদন্ত কমিটি করতাম, সেটা আমাদের ব্যবস্থা নিতাম। আমরা উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে 3 সদস্যের একটি কমিটি করে দিয়েছি কৃষি কর্মকর্তা এবং পিও সাহেবকে দিয়ে, যেন তারা এটা ওই স্পেসিফিক যদি কারো নামে কোনো অভিযোগ থাকে সেটা যাতে অ্যাড্রেস করে আমাদেরকে 7 কর্মদিবসের মধ্যে দেয়, যেন আমরা পরবর্তীতে কোনো পদক্ষেপ থাকলে আইন নিতে পারি। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা পেয়েছেন 40,913 কৃষক। সময় সংবাদ, নেত্রকোনা। ভোরের সময় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইমদাদুল হক। পরবর্তীতে যোগ দেবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি জিন্নাত আরা যশোয়া। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সিলেটে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, জেলায় ট্যানারি না থাকায় সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠেছে ঢাকার ওপর। সেখানেও পুঁজি আটকে থাকায় তৈরি হয়েছে টিকে থাকা নিয়ে শঙ্কা। ট্যানারি শিল্প গড়ে উঠলে সংকট দূর হবার আশা তাদের। একই সঙ্গে তৈরি হবে নতুন কর্মসংস্থান। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। প্রবাসী অধ্যুষিত সিলেটে এবছর ঈদ উল আজহায় কোরবানি হয়েছে 2,74,000-এরও অধিক পশু। চলতি বছর ঢাকার বাইরে লবণজাত গরুর চামড়া প্রতি বর্গফুট গত বছরের চেয়ে 2 টাকা বাড়িয়ে 57 থেকে 62 টাকা নির্ধারণ করে সরকার। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারিগুলো প্রতি বর্গফুট 25 থেকে 27 টাকার উপর দিতে রাজি নন। এতে তৈরি হয়েছে হতাশা। 40 বছরের ভিতরে এই ধরনের চামড়া বেচা কিনে আমি দেখছি না। 40%, 30%, 50% টাকা পাবে, বাকি কোন 3-4 মাস হইবে, এটার কোনো গ্যারান্টি নাই। ব্যবসায়ীরা জানান, সিলেটে কোনো ট্যানারি না থাকায় সংগ্রহ করা চামড়া ঢাকার সাভার সহ অন্যান্য এলাকায় পাঠাতে হয়। এতে পরিবহন ব্যয় বাড়ে, নষ্ট হয় সময়, বঞ্চিত হতে হয় ন্যায্য দাম থেকে। অন্যদিকে ট্যানারিতে বড় অঙ্কের টাকা আটকে থাকায় দিন দিন বাড়ছে আর্থিক ক্ষতি। বছরের পর বছর লোকসান গুনতে গুনতে সিলেটের প্রায় 2 শতাধিক চামড়া ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে বলে জানিয়েছেন। কোরবানির আগে তারা 50% টাকাটা মানে রাখিয়া দেয়। এটা পরবর্তী তারা বলে আমরা মানে 1 সপ্তাহ পরে দিয়ে মানে মাস পরে দিয়ে, কিন্তু তারা টাকাটা দেয় না। এই ব্যবসা চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের আর নাই। চামড়া কিনতেছি আমরা 800 টাকা, বেচতেছি 500 টাকা। সিলেটের সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ উন্নত। এই অঞ্চল থেকে সহজেই কাঁচা চামড়া সংগ্রহ করা সম্ভব। আধুনিক ও আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব ট্যানারি শিল্প গড়ে উঠলে কোরবানির চামড়ার অপচয় কমবে। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিতের সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, বলছেন ব্যবসায়ীরা।
জিওগ্রাফিক্যাল দিক দিয়েও আমরা কিন্তু সিলেট অনেক স্টাবলিশড, সেই দিক দিয়ে এই ট্যানারি শিল্পটা সিলেটে স্থাপন করা অত্যন্ত জরুরি এবং লাভজনক এবং সরকারের জন্য খুবই ভালো। সিলেটের অর্থনীতি দীর্ঘদিন ধরে প্রবাসী আয়, চা আর পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। সংশ্লিষ্টদের মতে পরিকল্পিত ট্যানারি শিল্প গড়ে উঠলে এই অঞ্চলে উন্মোচন হবে শিল্পায়নের নতুন দিগন্ত। একই সঙ্গে চামড়া শিল্পে যুক্ত হবে একটি নতুন সম্ভাবনা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জলাধার সংরক্ষণে নানা উদ্যোগ নিচ্ছে সরকার, তবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত লেকের অংশ ভরাট করে তৈরি হচ্ছে গাড়ির গ্যারেজ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রুদ্র সেন লেক ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কের। প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয়ের ভালো হয় নেওয়া হবে এমন সিদ্ধান্তই। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সবুজ পাহাড় ঘেরা ক্যাম্পাস, তার মাঝখানে একটি জলাধার, সেখানে ফুটে আছে লাল শাপলা, পারে সবুজ ঘাস। শিক্ষার্থীরা এখানে সময় কাটান আপন মনে, যা শুধু সৌন্দর্য বাড়ায়নি, বর্ষায় জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাল খননের মাধ্যমে যাত্রা শুরু, পরে সেটি রূপ নেয় লেকে। শিক্ষার্থীদের কাছে পরিচিতি পায় সাস্ট লেক নামে। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী রুদ্র সেনের স্মরণে নামকরণ করা হয় শহীদ রুদ্র সেন লেক। কিন্তু 1 বছরের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। লেকের একটি বড় অংশ এখন মাটিতে ভরাট, চলছে গ্যারেজ নির্মাণের কাজ। গ্যারেজ নির্মাণের জন্য পাশের টিলার কিছু অংশ কেটে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের দাবি, নির্মাণাধীন ওই গ্যারেজে মাত্র 22টি গাড়ি রাখা সম্ভব হবে, অথচ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে রয়েছে 42টি যানবাহন। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রকল্পটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষার্থী ও পরিবেশবিদদের অভিযোগ, বড় খালি জায়গা থাকতো কেন এখানেই গ্যারেজের জন্য জায়গা নির্বাচন করতে হবে? ক্যাম্পাসের সৌন্দর্য ও জীববৈচিত্র্য ধ্বংস করা প্রশাসনের সমন্বয়হীনতার অভাব হিসেবে দেখছেন তারা। লেকের জন্য একটি অনেক বড় পরিমাণে একটি বাজেট নির্ধারণ করা হয়েছিল, যেটি খরচ করে লেকটি নির্মাণ করা হয়। আর বর্তমানে দেখতে পাচ্ছি সেই খরচটি আবার মাটি চাপা দিয়ে সেখানে আবার গ্যারেজ নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে। লেক ভরাট করে কেন এটা করলো, এটা আমরা এটা ভালোভাবে নিচ্ছি না। অপরিকল্পিতভাবে একটা প্রথমত সিদ্ধান্ত বলা যায়, তারপর হচ্ছে আবার টাকা খরচ, এখানে অবভিয়াসলি অনিয়ম আছেই। বিশ্ববিদ্যালয়ের কাজগুলো সাস্টেইনেবল হবে, দুর্নীতিমুক্ত হবে, একটা পরিকল্পিত কাজ হবে, তাহলে এটা সবার জন্য ভালো হবে। এটা কারেকশন করতে হবে অতি দ্রুত। এই লেকের জায়গায় লেক রেখে অন্য কোথাও যেন তারা এই গ্যারেজটা নির্মাণ করেন। তবে সদ্য দায়িত্ব নেওয়া নতুন উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভালো হবে এমন সিদ্ধান্তই নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে যেটা ভালো হবে, আমাদের স্টুডেন্ট, টিচার্স, অফিসার্স, স্টাফস অ্যাজ ওয়েল অ্যাজ সিলেট কমিউনিটির জন্য যেটা ভালো হবে, আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন থেকে সেটাই করার চেষ্টা করছি। প্রায় 320 একর জায়গা জুড়ে 900 থেকে 1000 মিটারের বেশি দীর্ঘ দুটি দৃষ্টিনন্দন লেক আলাদা সৌন্দর্য বাড়িয়েছে পুরো ক্যাম্পাসের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি সিদ্ধান্তে দ্রুতই হারিয়ে যাচ্ছে রুদ্র সেন লেকের সৌন্দর্য। শিক্ষার্থীদের অভিযোগ, লেকের উপর গ্যারেজ নির্মাণের ফলে হারাচ্ছে সবুজ পরিবেশ, সংকুচিত হচ্ছে এই জলাধার, নান্দনিকতা হারাচ্ছে ক্যাম্পাস। দ্রুতই এই উদ্যোগ বন্ধ করে এই জলাধার সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। 4 বছরেও শেষ হয়নি সুনামগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের নির্মাণ কাজ। 3 বছর ধরে ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। রয়েছে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ। পুনঃদরপত্র আহ্বানের কাজ চললেও নির্মাণ কবে শুরু হবে তা জানাতে পারেনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য, ছবিতে রিপোর্ট। দীর্ঘ 4 বছরেও শেষ হয়নি 20 সজ্জার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ। সুনামগঞ্জের 10 সজ্জার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় 2023 সালে পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সে সময় অস্থায়ীভাবে একটি ভাড়া বাসায় সরিয়ে নেওয়া হয় হাসপাতালের কার্যক্রম। 1 বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও 2024 সালের আগস্টের পর থেকে বন্ধ হয়ে যায় নির্মাণ। এদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য ভাড়া নেওয়া 6 কক্ষের ভবনটি ঝোপঝাড়ে ঘেরা।
হয়ে পড়েছে স্যাঁতস্যাঁতে। ওটি না থাকায় 3 বছর ধরে বন্ধ সার্জিক্যাল অপারেশন, নেই ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা, পড়ে থেকে নষ্ট হয়েছে অ্যাম্বুলেন্স। শুধুমাত্র নর্মাল ডেলিভারি ও ব্যবস্থাপত্র ছাড়া কিছুই মেলে না রোগীদের। দ্রুত নতুন ভবনটি নির্মাণ করে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। চিকিৎসা করলে ঠিক মতো সিজার করতে পারলে অনেক লোক ঘুরে ঘুরে যায়। দুঃখ কষ্ট হইলো একটা ডেলিভারি দিতে পারি না, মা বাবা লই আইলে, বাচ্চা কাচ্চা লই আইলে, মেয়েরা লই আইলে সিজার হয় না, কিছু ট্যাবলেট বডি সরি দিত, এগুলো তো আমরা পাইতেছি না। প্রায় এই বিল্ডিং এ ভাড়া বাসায় 3 বছর যাওয়ার সেবা দিতেছে। এখানে আসলে অনেকই সমস্যা। সিজারিয়ান দরকার, তখন তো তাদেরকে আমরা সেবা দিতে পারছি না। তখন তাদের যেখানে পছন্দ হয়, যে ডাক্তারের কাছে ভালো লাগে, তারা ওই জায়গায় যায়। লোকবলেরও সমস্যা, জায়গার সমস্যা। ওইভাবে লিখিতভাবে না জানি না, আমি কয়বার জানানো হয়েছে, কিন্তু আমাদের যে স্যাররা আসে ওনারা তো দেখে যান এবং ওনাদের আমরা যথেষ্টবার বলি। প্রকল্প জটিলতা ও অর্থাভাবে দীর্ঘদিন আটকে আছে কাজ। পুনর্দরপত্র আহ্বানের কাজ চললেও নির্মাণ কবে শুরু হবে তা জানাতে পারেননি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ভেঙে তারপরে নতুন করে কাজ শুরু করতে হয়, তো আমার জানা মতো এটা ভাঙাতে একটু সময় লেগেছিল। দ্রুত এটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। 8 তলা ভবনের 20 শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয় 14,88 লাখ টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। প্রায় 3 বছর থমকে আছে শেরপুরে বনগাঁও জেগাতলা সড়কে সেতু নির্মাণ কাজ। 16 মাস সময় বাড়িয়ে 60% বিল তুলে নিয়েও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস এলজিইডির। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বনগাঁও জিগাতলা সড়কের 75.6 মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যৌথভাবে কাজটি পায় মমিনুল হক, স্বর্ণা ব্রিক ও হালিমা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটি নির্মাণে 16 মাসের সময়সীমার পর আরও 16 মাস অতিরিক্ত মেয়াদ শেষ হয় গত মাসে। তারপরও শেষ হয়নি কাজ। উল্টো 70% কাজ শেষের দাবি করে 60%-এর বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর কাজ না হওয়া ও বিকল্প সড়ক নির্মাণ না করায় দীর্ঘপথ পাড়ি দিয়ে ঝিনাইগাতি বাজারে যেতে হয় তাদের। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হওয়ায় চরম ভোগান্তিতে বনগাঁও, জিগাতলা, খাপাড়া, কালাকুড়া সহ 10 গ্রামের মানুষ। আমরা সাঁতার বাইরে যাই, করি নৌকা দেওয়া যায়, আমরা ব্রিজটা আমরা করে দেয় না, অর্ধেকে ঝুলে 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 আমি ব্রিজটা পার হয়েছি। 3 বছর আগে ব্রিজটা করে দেওয়ার কথা ছিল, এখনো ওনারা ব্রিজ করে নাই। আমাদের 10 থেকে 15 কিলোমিটার ঘুরে তারপর যেতে হয় বাজারে, এমনকি হসপিটালে। কিন্তু বাচ্চারা তো স্কুলে যাওয়ার জন্য 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার তারা ঘুরে যেতে পারে না। ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিদের দাবি, ভোগান্তি কমাতে বিকল্প বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। আসন্ন শুষ্ক মৌসুমে সেতুর কাজ সম্পন্ন করার আশ্বাস এলজিডির কর্মকর্তার। কয়েকবার বন্যা হয়েছে, বন্যাতে কাজটা করতে পারি নাই, ক্ষতিগ্রস্ত। যত দ্রুত পারি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সময় গেছিল, আবার সময় বাড়াইছি। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, টাকাদাপত্র দেওয়া হয়েছে ঠিকাদাররা, এবং এই সিজনে শুষ্ক মৌসুমে যদি শেষ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। 2023 সালের 16 আগস্ট 7,48,41,828 টাকা ব্যয়ে সেতুটির কাজ শুরু হয়, যা 2025 সালের 2 জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। সময় সংবাদ, শেরপুর।